আসসালামু আলাইকুম, দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সব শিরোনাম। তারেক রহমানের ভারত সফর নিয়ে বিবৃতি প্রকাশ, 1 ঘন্টার মধ্যেই প্রত্যাহার ভারতের। মন্ত্রিসভায় বড় রদবদল, শপথ নিলেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 4 বাংলাদেশির সাফল্য। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এস আলমের মামলায় আন্তর্জাতিক ল ফার্মকে 50 কোটি টাকা আন্তর্জাতিক সালিশে আইনি লড়াইয়ে বাংলাদেশ। রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামের নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস। আদিতমারিতে শিক্ষকের মৃত্যুর পর বিক্ষোভ, 5 বাড়িতে আগুন, আরও 2 বাড়িতে ভাঙচুর। এতক্ষণ দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি মৌ রহমান। এবার থাকছে দেশ বিদেশে আজকের আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত সংবাদ। শুরুতেই থাকছে জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তিকে ঘিরে। সফরের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা 1 ঘন্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই কেন এমন বিজ্ঞপ্তি প্রকাশ হলো এবং পরে প্রত্যাহার করা হলো, সেই ঘটনা প্রবাহ ও সংশ্লিষ্ট বক্তব্য থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বিবৃতি প্রকাশের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার দুপুরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে 22শে আগস্ট রাষ্ট্রপতি ভবনে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না। তবে তারেক রহমানের সফরের তারিখ তখনও ঢাকা বা নয়াদিল্লি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিকেল 3টার দিকে রাষ্ট্রপতির কার্যালয় নতুন বিজ্ঞপ্তি দিয়ে আগের প্রকাশনাটি প্রত্যাহার করে। এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ভারতের রাষ্ট্রপতি ভবনের এমন বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরে তা প্রত্যাহার ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সফরের প্রস্তুতি নিয়ে কোনো তথ্য আগেভাগে প্রকাশ হয়ে যাওয়ার কারণেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। কাজী সাইমা, নিউজ ডেস্ক, ঢাকা বাণী। মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে নতুন করে 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন। বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে। কারা পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মন্ত্রিসভার এই রদবদলে কি পরিবর্তন এলো, থাকছে প্রতিবেদনে। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও শাচিং প্রু জেরি। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। দায়িত্ব পুনর্বন্টনে ড আব্দুল মঈন খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে। আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শাচিং প্রু জেরি হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে আফরোজা খানমকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে
সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনগণের কাছে সরকারের সুফল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রিসভার কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের ৪ প্রতিযোগী অর্জন করেছেন কৃতিত্ব। তাদের মধ্যে মোহাম্মদ নুরুদ্দিন জাকারিয়া প্রথম এবং আরও ৩ বাংলাদেশি নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন। ১৩৩ দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের এই অর্জন এবং দেশে ফেরার পর বিজয়ীদের সংবর্ধনার চিত্র থাকছে প্রতিবেদনে। بينما فاز بالمركز الأول في الفرع الرابع محمد زكريا من جمهورية بنغلاديش الشعبية। পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতে আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল হল বাংলাদেশের নাম। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৪ প্রতিযোগী অর্জন করেছেন সাফল্য। এবারের আসরে ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে পুরুষদের চতুর্থ বিভাগে ১৫ পারা কোরআন মুখস্থ ও তিলাওয়াতে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের মোহাম্মদ নূর উদ্দিন জাকারিয়া, যিনি পেয়েছেন ১.৫ লাখ সৌদি রিয়াল পুরস্কার। একই প্রতিযোগিতায় আরও ৩ বাংলাদেশি তৃতীয় স্থান অর্জন করেছেন। পুরুষদের তৃতীয় বিভাগে শেখ মোহাম্মদ মাহমুদ আল হাসান, নারীদের তৃতীয় বিভাগে মাশফিরা বিনতে মাহমুদ এবং নারীদের চতুর্থ বিভাগে রাবিতা বিনতে রমজান তৃতীয় হয়েছেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ এবারের প্রতিযোগিতায় ঐতিহাসিক। কিং আব্দুল আজিজ প্রতিযোগিতার এবারের আসরেই প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক আয়োজন করা হয়। বাংলাদেশি ৪ প্রতিযোগীর এমন সাফল্যে দেশে তৈরি হয়েছে আনন্দের আবহ। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজয়ীদের বরণ করতে জড়ো হন মাদ্রাসা শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ফুল স্লোগান ও ছাদখোলা বাসে তাদের দেওয়া হয় সংবর্ধনা। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অর্জন শুধু বিজয়ীদের জন্য নয়, দেশের জন্যও গর্বের। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এমন সাফল্য বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ভূমিকা রাখবে। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ উদ্ধারের উদ্যোগের মধ্যেই আন্তর্জাতিক সালিশে বড় ধরনের আইনি লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন সাইফুল আলম। মামলা মোকাবেলায় আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ করে প্রথম ধাপে প্রায় ৫০ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। একদিকে পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা, অন্যদিকে বিপুল ক্ষতিপূরণের দাবি। এই আইনি লড়াইয়ে বাংলাদেশের অবস্থান ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে প্রতিবেদনে। দেশের ব্যাংক খাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে যখন অর্থ উদ্ধারে তৎপর বাংলাদেশ সরকার, তখন আন্তর্জাতিক সালিশি আদালতে বাংলাদেশের বিরুদ্ধেই ক্ষতিপূরণের মামলা করেছেন তিনি। মামলাটি মোকাবেলায় আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ করে প্রথম ধাপে প্রায় ৫০ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে নামে বেনামে প্রায় ২.৫ লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সাইফুল আলমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে এই অর্থের বড় একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্বেগের মধ্যেই গত নভেম্বরে আন্তর্জাতিক সালিশি আদালতে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করেন সাইফুল আলম। সেখানে তিনি নিজেকে ও পরিবারের সদস্যদের সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন। মামলার শুনানির জন্য ইতিমধ্যে ৩ সদস্যের একটি সালিশি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর সভাপতি হিসেবে রয়েছেন লরেন্ট লেবি। সাইফুল আলমের পক্ষে যুক্তরাজ্যের কুইন ইমানুয়েল ল ফার্ম এবং বাংলাদেশের পক্ষে হোয়াইট অ্যান্ড কেস এলএলপি আইনি লড়াই পরিচালনা করছে। মামলা পরিচালনার জন্য প্রথম ধাপে আন্তর্জাতিক ল ফার্মকে প্রায় ৫০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। অর্থ পরিশোধের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয় শনিবার অফিস খোলা রেখে প্রয়োজনীয় অর্থ পরিশোধের ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুরো আইনি প্রক্রিয়া তদারকি করছে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, মামলাটি যখন গুরুত্ব দিয়ে মোকাবেলা করা প্রয়োজন, আইনি লড়াইয়ে কোনো ধরনের অবহেলা হলে বাংলাদেশে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
অন্যদিকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইউ এর তদন্তের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে সাইফুল আলম সিঙ্গাপুরের নাগরিকত্ব নিলেও 2024 সালে বাংলাদেশি হিসেবে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালক হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিলেন। সংশ্লিষ্টদের মতে সাইফুল আলমের নাগরিকত্ব, ব্যাংক খাতের সঙ্গে তার সম্পৃক্ততা এবং অর্থ লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য এখন বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সংস্থার হাতে রয়েছে। আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে এসব তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণের মামলাটিও আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে। এদিকে সাইফুল আলমের ক্ষতিপূরণের দাবিকে ভিত্তিহীন ও সালিসি ট্রাইব্যুনালের এখতিয়ার বহির্ভূত বলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। চলতি মাসের শুরুতে বাদীপক্ষের লিখিত পর্যবেক্ষণের জবাবও ট্রাইব্যুনালে দাখিল করেছে বাংলাদেশ। এখন মামলার পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। একদিকে পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক সালিসে বিপুল অঙ্কের ক্ষতিপূরণের দাবি। সব মিলিয়ে এস আলমকে ঘিরে বাংলাদেশের আইনি লড়াই নতুন মাত্রা পেয়েছে। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুড়িগ্রামের দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। কুড়িগ্রামের সন্তান রিজভীকে দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। নতুন দায়িত্বে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি নিজ জেলার পিছিয়ে পড়া মানুষদের প্রত্যাশাও জাতীয় পর্যায়ে তুলে ধরবেন রিজভী, এমন আশা স্থানীয়দের। নতুন দায়িত্ব ঘিরে কুড়িগ্রামের নেতাকর্মীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশার কথা থাকছে প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করায় আনন্দ প্রকাশ করেছেন কুড়িগ্রামের বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। কুড়িগ্রামের সন্তান রিজভীকে দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা। স্থানীয় নেতাকর্মীরা বলেন, রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে পরিচিত এই নেতাকে দলের শীর্ষ পর্যায়ের দায়িত্ব দেওয়ায় কুড়িগ্রামের মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয়রা বলেন, কুড়িগ্রামের কৃতি সন্তান হিসেবে রুহুল কবির রিজভীর এই অর্জন পুরো জেলার মানুষের জন্য গর্বের। একজন মাঠের কর্মীকে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে নিয়ে আসায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তারা আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ জেলা কুড়িগ্রামের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নেও রিজভী ভূমিকা রাখবেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা এ অঞ্চলের মানুষের সমস্যা ও প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরতে তার ভূমিকা থাকবে বলে প্রত্যাশা তাদের। কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীরাও রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় দলীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তাদের ভাষ্য, রুহুল কবির রিজভী শুধু কুড়িগ্রামের সন্তানই নন, তিনি দেশের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের কাছেও পরিচিত ও জনপ্রিয় একজন নেতা। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীর কুড়িগ্রাম জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে রিজভীর নতুন দায়িত্বে সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা দলীয় সিদ্ধান্তে আরও গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা। রুহুল কবির রিজভীকে ঘিরে এ সময় নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে স্লোগান ও উচ্ছ্বাস প্রকাশ করেন। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। লালমনিরহাটের আদিতমারীতে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার এক শিক্ষকের মৃত্যুর পর এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। টানা 21 দিন চিকিৎসাধীন থাকার পর ইন্সট্রাক্টর আরিফুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের 5টি বাড়িতে আগুন আরও 2টি বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার অবস্থান নিয়েছে পুলিশ ও বিজিপি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। শিক্ষকের উপর হামলার অভিযোগ থেকে মৃত্যু এবং এরপর অগ্নিসংযোগ, ভাঙচুর, পুরো ঘটনার প্রবাহ থাকছে ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের আদিতমারীতে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার এক শিক্ষকের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাদক কারবারি ও জুয়ারিদের 5টি বাড়িতে আগুন দিয়েছে। এ সময় আরও 2টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাতে আদিতমারী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, এলাকায় মাদক কারবার ও অনলাইন জুয়ার প্রতিবাদ করেছিলেন ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম। এর জেরে তিনি হামলার
হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। টানা 21 দিন চিকিৎসাধীন থাকার পর আরিফুল ইসলাম মারা যান। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা হামলায় অভিযুক্ত মাদক কারবারি ও জোয়ারিদের 5টি বাড়িতে অগ্নিসংযোগ করে। পাশাপাশি আরও 2টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একই সঙ্গে পুলিশ ও বিজিবির সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় নজরদারি করছে। পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনাটিও আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছে। মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ। 21 দিন পর শিক্ষকের মৃত্যু এবং এরপর একাধিক বাড়িতে অগ্নিসংযোগ। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ জানিয়েছেন তিনি। নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। মির্জা ফখরুলকে ঘিরে ইরানের প্রত্যাশা এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বার্তায় কি উঠে এসেছে থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ইরানের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। শুক্রবার 21 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইরানের প্রেসিডেন্ট তার অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের আইন প্রণেতারা মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদানের উপর যে আস্থা রেখেছেন তা বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন মাসুদ পেজেশকিয়ান। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে আরও সম্প্রসারণ করতে ইরানের প্রস্তুত বলে জানান তিনি। নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান তিনি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়ে দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যদের ভোটে 255 ভোট পেয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পেয়েছিলেন 88 ভোট। 1991 সালের পর দেশে এটিই ছিল প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি মৌ রহমান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।